বিয়া করো। আমি বিবাহ আইসো, আমি রোজ তোমার কি বলতেছিস এসব? কার এত বড় সাহস? ভাই কোন দিকটা মারছে? চেয়ারম্যান সাহেবা, আপনার এত বড় স্পোর্ট। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি ভুলে যাব না হতে পারে। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমরা সকল পাপ কাজ থেকে বিরত রাখো। আমার তাহাজ্জুদের সালাত তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি আমার সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। আমার সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ। আমার সকল পাপ থেকে বিরত রাখো। আমার তুমি সঠিক পথে চলার তৌফিক দান করো। আমিন। ওয়ালাইকুম আসসালাম। সাহেব বসো। মাফ করো না বাবা, আমি বইতে পারবো না। কেন? এখানে তোর আব্বা নেই, বসলে কি সমস্যা? আমার এক লজ্জা দিয়ে প্রতিদিন যে আপনি আমার ভাত তরকারি দেন অমনি দেন, আমি লয়ে যাই। সাহেব শোনো, তুমি না সবসময় বেশি বেশি করো। ছোটবেলা থেকে তোমাকে চিনি, কখনো একসাথে খাইনি, আজকে খাবো। আসো বসো বসো। আচ্ছা সাহেব, আমি তোমাকে একটা কথা বলি। জি কোন? তোমার আর আমার মাঝে পার্থক্য কি বলো তো? আল্লাহ তো আমাদের দুইজনকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে আমরা দুইজনই সমান। তাহলে তোমার আমার মাঝে পার্থক্য করা কি গুনাহ না? আপামনি, আমি তো কোনো মাওলানা না। আমার ছোট্ট জ্ঞান কয় পার্থক্য আছে। মানুষ তার কর্মে, আমলে, শিক্ষায়, জ্ঞানে বড় হয়। আমরা সবাই আল্লাহর গোলাম। কিন্তু একজন আলেম আর সাধারণ মানুষের মধ্যে শিক্ষার জ্ঞানের মধ্যে পার্থক্য আছে। একজন আলেম আল্লাহর নিকট অধিকতর প্রিয়। তা ঠিক আছে, আমি তোমার মহাজন আর তুমি আমার গোলাম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাই বলে তোমার আমার বিয়ে কি নাজায়েজ, অন্যায় বা পাপ হবে? মুনিবার চাকরি বিয়ে কি হারাম? ইস, কি সুন্দর পরিবেশ। এই পরিবেশে এই বাড়িটায় যদি আমি সারা জীবন থাকতে পারতাম। কি যে কন আপামনি, আপনাকে বাড়ি হইতেছে আশেপাশে 10 গ্রামের মধ্যে সবচাইতে সেরা বাড়ি। এই বাড়ি আমার কাছে রাজপ্রাসাদ, আপনার কাছে হয়তো পুড়ে ঘর। সাহেব, এই বাড়িটা দেখে আমার খুব মায়া মায়া লাগছে। মনে হচ্ছে আমি যদি এই বাড়িটা থাকতে পারতাম। আচ্ছা, তুমি যখন এখানে চলে আসবে, আমিও যদি আসি, তুমি কি আমাকে থাকতে দিবে? আপনি চাইলে এই বাড়ি আমি আপনার নামে লিখে দিব। শুনেই ভালো লাগছে। লিখে দিতে হবে না, আমি শুধু যখন আসবো তখন আমাকে থাকতে দিলেই হবে। আপামনি, এই যে চাবি, আপনি ঘরের ভিতরটা ভালো করে দেখেন। সাহেব, সাহেব, একটু উপরে আসো তো। সাহেব, আব্বাকে কথাটা বলেছো? আব্বা কি বলেছে? আবার আপামনি কিসে? তোমাকে না বলেছি আমি আর তুমি যখন একা থাকবো তখন শুধু সাদিয়া। আব্বা কি বলেছে? আমি কথাটা বলতে পারি নাই, সাহসে গুলাই নাই। সাহেব, তুমি কি অন্যায় বা অবৈধ কিছু করছো যে এত ভয় পাচ্ছ? আমি তোমাকে একটা কথা বলি,
সাদিয়া, জি হুজুর এই টাকাগুলো পাঠাইছে আলমারিতে রাখার জন্য। হুজুর আমারে খুঁজবো, আমি যাই। সাহেব, এখনই সময়। আরে ভয় পেও না, আমি তোমাকে বলতে চাচ্ছি লোকমান, আমি ভাত খাবো না, তুই চলে যা। তুই কইলাম না এখান থেকে যাইতে। কথা আছে, দরজাটা খুলে। উস্তাদ, আপনার কি হয়েছে? এটা তোর কাম না। আমি কখনো স্বপ্নেও ভাবি নাই এই প্ল্যান ফেল করবে। আমার এত সুন্দর সাজানো গোছানো প্ল্যান। তোমার আব্বা তোমার চেয়ে ওই গোলামরে বেশি পছন্দ করে। কি করবা কও? আমি সে কেমনে সাহেবের সামনে মুখ দেখাবো, আমি না এটাই বুঝতেছি না। আমিও কিছু বুঝতেছি না। সাহেব আবার তোমার উপর প্রতিশোধ নিব না তো? ধুর, তুমি সাহেবের চিনোই না। সাহেব নিজের জীবন দিব, কিন্তু কখনো আমাকে ক্ষতি করবো না। তাহলে তোমার আমার প্রেম তো ব্যর্থ। এক কাজ করো, তোমার আব্বারে কইয়া সাহেবের গলায় জুইলা পড়ো, কারণ সাহেব তো ভালো ছেলে। তোমারে না স্তরানো উচিত। তুমি কোন মুখে ওই গোলামের লগে আমার বিয়ের কথা কইলা? সাদিয়া, আসসালামু আলাইকুম। ওই নিমু খারাপ, দরজা পেরিয়ে তো কেন? অসভ্য, এটা ভদ্রলোকের বাড়ি। হুজুর, আমি একটু নামাজ আদায় করতে যাইতে চাই, আমার একটু দয়া করেন। ও, পালানের ঠান্ডা। ঠিক আছে, আমার কথা মতো কাজ কর, তাইলে তোরে আমি সসম্মানে যাইতে দেব। হুজুর, এই সাহেব কাপুরুষ না। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি, তারপর আবার তালা দিয়ে রাখেন। বেতন দিয়ে একটা চাকর রাখ, তুই 5 বেলা নামাজ পড়তে যাওয়ার সময় দরজা খুলে দিব, আবার নামাজ পড়ে আইলে দরজা বন্ধ করে তালা দিয়ে দিব। দুলাভাই, নামাজের বিষয়ে ছাড় দেওয়া উচিত। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাপ, কি হইছে তোর? তোর কি শরীর খারাপ? তুই এমন লাগতেছে কেন? আমি ঠিক আছি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। তোরে দেখলাম না কয়দিন, শুনলাম চেয়ারম্যান বাড়িতে গন্ডগোল হইছে। তোরে দেখি নাই, খুব চিন্তায় আছিলাম। আমার বোধহয় গ্রামে থাকার হইব না হুজুর, ভুল টুল হইলে আমার মাফ করে দিয়ে। কি কস? এই গ্রাম ছেড়া কই যাবি? আল্লাহ যেখানে নিয়ে যায়। হুজুর, আপনার কাছে আমার একটা আবদার আছে, আপনি আমারে কোনোদিন ভুললেন না, আমার লাগে দোয়া কইরেন। দোয়া তো করি বাবা, কিন্তু হঠাৎ করে চলে যাবি, কারণ কি? মাফ করবেন হুজুর, কইতে পারুন না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খাইবেন কোন? ভিতরে আসেন। এত খুশি আর কিছু নাই, পুরা কথা শুনো। শোনো, সালিশে যা তুমি কইবা সাদেরা তুমি ভালোবাসো না, ওর লাগে তোমার কোনো সম্পর্ক নাই। ভাই, এইসব আপনি কি কইতেছেন? আমার কথা এখনো শেষ হয় নাই। তুমি আরো কইবা সাদেরা তুমি একতরফা ভালোবাসো। তোমার বিয়ে হয়ে যেতেছে শুই না তুমি আমার কাছে গেছো, যে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছো। আমি আবেগে বইরা তোমার দূর অবস্থা দেখে চেয়ারম্যান বাড়ি গেছি বিয়ে ঠেকাইতে। ভাই, আপনি আমার ভাই, আমার এত বড় সর্বনাশ করেন না আপনি। এখানে সর্বনাশের কি আছে? সাদিয়া তো তোমার পছন্দ করে না, আর পছন্দ তো দূরের কথা, হয়তো 2 চোখে দেখতে পারে না। ভাই,
আমি আপনার এই কথাটা রাখতে পারলাম না। কি কথা রাখতে পারলাম না মানে কি কবার চাও তুমি? কান্দুম না, কি করুম বাবা, এই লাশ আমি কই দাফন করুম? আমার বাড়ি ঘর কিচ্ছু নাই। ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাব। শুনেন, আপনারা গ্রামে যদি একটা কবরস্থানের জায়গা দেন তাহলে এই লাশ সবাই মিলে আমরা দাফন করি। লাশ দাফন করা খুব সওয়াবের কাজ। আল্লাহ দুনিয়াতে কে কখন মরে যায় তার তো কোনো গ্যারান্টি নাই। লাশ দাফনে যা খরচা লাগে আমি দেব, আপনার খালি একটা জায়গা দেন। ঠিকই বলছেন, একটা মুসলমানের লাশ এভাবে পড়ে থাকলে আল্লাহর দরবারে আমরা কি জবাব দেব? এই সবাই ধরেন ভাই, আসেন আসেন। নিতু 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 দরজা খোলো। নিতু 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 দরজা খোলো। দরজা ধাক্কাচ্ছেন কেন? আমি এখন দরজা খুলবো না। নিতু আমি বলতেছি দরজাটা খোলো। না না না, আমি কারোর সাথে কথা বলতে চাই না। দরজা খুলবো না আমি এখন। চলে যান এখান থেকে। আরে বাবা, তুমি এখান থেকে চলে আসো। ও যখন একা থাকতে চাচ্ছে ওকে একাই থাকতে দাও। আমাকে বিরক্ত করবেন না। তুমি ওর এত যত্ন করলে, এত খেয়াল রাখলে, ওর যখন এগুলি খেয়ালই নাই, উল্টা তোমার সাথেই বিয়াদবি করলো। কি আমার পেছনে সময় নষ্ট করে? তোমাকে আমরা বিদেশ থেকে নিয়ে আসলাম, তোমার আঙ্কেলের জন্য আমাদের বাসায় এসে উঠলে, নিজের গ্রামের বাড়ি পর্যন্ত গেল না। তুমি সরি আন্টি, এক্সাইটমেন্ট দিয়ে ফেলাইছি। অনেকদিন পর আমার বন্ধু দেখছি তো, সেই জন্য। বন্ধু, আরে বন্ধু, তোরে কতদিন পরে দেখছি বন্ধু, তুই কেমন আছো? আরে আমার বন্ধু ঢুকে গেছে। আরে বন্ধু, বন্ধু তুই জানো তোর যখন আমি পাই না, আমি অনেক কান্না করছি তোর কথা যখন মনে পড়ছে। জানো বন্ধু, তোর সারা আমার ভালো লাগে না বন্ধু। তুই এতদিন কেমন থাকলে আমারও সারা হাসপাতালে। আরে বন্ধু তুই আরেকটা সরেন তো ভাই, কি সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি চুমাচারি করতেছেন কেন? বুঝলাম না কিছু। কি কোনো ঝামেলা টামেলা আছে নাকি? কি একটা অবস্থা, আল্লাহ রে আল্লাহ। শোনেন, যে মেয়ের জামাই বিদেশ থাকে, বিদেশ থেকে দেশে আসলো তো এমনি আদর করে না যেমনি আপনি আমার আদর করতেছেন। কি পরিচয় কি আপনার? কে আপনি? আর এসব কি করতেছেন? কি কয় বন্ধু, তুই আমার চিনতে পারতেছিস না? আমি তোর বন্ধু মন্টু, এক লাগে বললে গেছিস, আমি তোর ল্যাংটা কালের বন্ধু। আমার বন্ধু? সরি ভাই, আমি আপনার চিনতে পারতেছি না। বন্ধু তুই কেমন লাগে মাস্কারি করতেছিস? এই বাবা, কানটা পুরো ঝালাবালা বানায় ফেলছে। এইটুকু বাচ্চা মেয়ে এত কথা বলতে পারে। আমার ঘরে যদি একটা বিড়ালের বাচ্চা থাকতো তাও এরকম জ্বালাইতো না। আরে এটুকু একটা বাচ্চা মেয়ে, জামাই বোর কি বুঝে? বেডরুম তুই আমার রেস্টুরেন্টে ডেকে নিয়ে এসোস, কিছু অর্ডার করবি এখানে, তা না করে বাইরে থেকে রুটি নিয়ে এসে খাইতেছোস। কি সমস্যা কি? বুঝতেছিস না? এটার একটা কারণ আছে। কারণ হল যে তোর যে অবস্থা, এই মনে থাকে এই ভুলে যাস। এই যে কয়দিন আগে তুই আমার ভুলে গেলি, আবার এখন মনে পড়লো। যদি এখন রেস্টুরেন্টে আমি খাবার অর্ডার করি, সেই খাবার খাওয়ার পরে যদি তুই বিল দিতে ভুলে যাস, তখন আমার কি অবস্থা? আমার দিয়ে তো থালা বাসন পরিষ্কার করাই। আরেকটা কথা, এই যে তুই আমার ভুলে গেলি, তারপর আবার কেমনে চিনলি? আর জানি না, সেদিন বাবা বললো না যে মন্টু তোর বন্ধু, রাতে ঘুমানোর সময় অনেকবার তোর কথা মনে পড়তেছিল। পরে আমার আস্তে আস্তে সব মনে পড়ে গেছে। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, আমার কেন মনে পড়তেছে না।
আর কেন মনে পড়তেছে না সেটাও মনে পড়তেছে না। দরকার নেই, ওইটা মনে করার দরকার নেই। যদি ওইটা তুই এবার মনে করতে যাস তাইলে আমার আবার ভুলে যাবে। এই বৌমা, কি হয়েছে? কান্না করতেছো কেন? মা, আপনার ছেলে আমাকে বকা দিছে আর রুম থেকে বের করে দিছে। আচ্ছা, একটা কাজ করো, তুমি না কয়দিন ড্রয়িং রুমে একা থাকো, আলাদা থাকো, দেখবে পরে ঠিক হয়ে যাবে সবকিছু। না না মা, আমি এই রুমে ঘুমাতে পারবো না। আপনি তো খুব ভালো করে জানেন যে আমি একা একা কোনো রুমে ঘুমাতে পারি না। আমার মনে হয় যে কোথা থেকে যেন ভূত চলে আসবে, ভূত এসে যদি আমাকে নিয়ে যায়। না না, আমি মরে যাবো। আমি বরঞ্চ এক কাজ করি, আমি এখানে ঘুমাই। বাবা, মা আমাকে একটু জায়গা দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যদি আপনাদের সাথে ঘুমাই তাহলে ভূত আসবে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর মায়ের সাথে ঘুমাও। গুড নাইট বাবা। ওয়াও, জানেন, আপনার সাথে যেভাবে আমার আবার দেখা হয়ে যাবে, আপনি আমার প্রস্তাবেও রাজি হয়ে যাবেন, এটা আমি কখনো ভাবতে পারি। আমি ক্লাস 9 থেকে আপনাকে পছন্দ করি, কিন্তু আপনি তখন আমাকে কোনো পাত্তা দেন। কেন বলুন তো? আমি কি জানতাম নাকি যে তুমি এতটা সুন্দরী হয়ে যাবে আর এত দ্রুত এত বড় হয়ে যাবে? তাহলে আমি পাত্তার বাপেও দিত। আপনি কিছু বলছেন? না না, কিছু বলিনি। আমি শান্তি পেতাম আরিফের মতো একটা ভালো ছেলের হাতে তোমাকে যদি আমি তুলে দিয়ে যেতে পারতাম, তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারতাম মা। যদিও বলাটা আমার ঠিক না, তারপর বলতেছি, তুমি কিন্তু জোর করে সিদ্ধান্ত চাপাই দিতেছো বাবা। তুই আর এই ব্যাপারে কোনো কথা বলবি না, একটা কথা বলার অধিকার তোর নাই। ঠিক আছে, বললাম না। তুমি কি ব্যাপারটা আরেকবার ভেবে দেখবে? বাবা বাবির কিছু নাই, আমি যা বলেছি তাই হবে। দুদিন পরে বিয়ের যার যা কেনা দরকার সব কিনে ফেলো। বিয়ের প্রস্তুতি নাও, আর তুমি আমার সাথে চলো, আমরাও বিয়ের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করি আমাদের প্রস্তুতি হিসাবে। আসো। চলো, আমরা তাহলে বিয়েতে কি কি শপিং করতে হবে তার একটা লিস্ট করে ফেলি। বাবা কি সত্যি আমাদের বিয়ে দিবে? চাচা তো তাই বললো। কি বলবি বল? নিতর কি মন খারাপ? মন খারাপ হওয়াটা স্বাভাবিক না? তুই নিতুকে ছেড়ে রূপাকে বিয়ে করছিস, মন খারাপ তো হবেই। তার উপর আবার চাচা জোর করে নিতুকে আমার সাথে বিয়ে দিচ্ছে। আমার জানা মতে তোর তো বিয়েতে মত নেই, তাহলে তুই বিয়েতে রাজি হলি কেন? হ্যাঁ, আমার মত নেই, কিন্তু তুই তো জানিস চাচা ছোটবেলা থেকে আমার জন্য কত কিছু করেছে। তার বিনিময়ে চাচা আমার কাছে কখনো কিছু চায়নি। এই প্রথমবার চাচা আমাকে কোনো আদেশ দিয়েছে, আমি তাকে মানা করতে পারি না। আর তুই যদি নিতুর সাথে এমনটা না করতি তাহলে আজকে এমন হতো না। ও আচ্ছা, মনে পড়ে গেছে, তোর তো গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ। তাহলে এই ব্যাপারে তাকে কি জানিয়েছিস? কি জানাবো আমি তাকে? আমি তাকে কি বলবো? তাকে ফোন দিয়ে বলবো যে চাচা আমাকে জোর করে একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে করা দিচ্ছে, যে তুমি আমাকে ভুলে যাও? এগুলো বলবো? মেনে নিবে? এই শুনছো? লেট হচ্ছে কিন্তু, তাড়াতাড়ি একটা রিকশা রাখ দাও। যাচ্ছি। আচ্ছা চল তো, সামনে কোনো রিকশা কিনা দেখি। যেতে দিবে না?
না, আমার হাত ধরে তারপর প্রমিস করো। আচ্ছা, প্রমিস। সত্যি? সত্যি। আমার না এসবে একদমই ভালো লাগছে না। আশিকের সাথে রূপার বিয়ে দিচ্ছ দাও, এর মধ্যে আরিফকে কেন জড়ালে? একটা ভদ্র ছেলে সহসর আমাদের কথা লন্ডন থেকে চলে এলো, আর তুমি কি করলে? তার গলায় নিতুকে ঝুলিয়ে দিলে। এটা কোনো কাজ করলে? কাকে কেন কার গলায় ঝুলাই দিচ্ছে এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। বাবা, তুমি সব কি শুরু করছো কত? তুমি যাই কিছু করতেছো আমার উপর রাগ করে করতেছো, তাই না? কি বলছিস তুই? কি বলতেছি বুঝতে পারতেছো না? এই যে আরিফ আর নিতুর যে বিয়ে দিচ্ছ, এতে আরিফও রাজি নাই, নিতুও রাজি নাই, তাহলে বিয়েটা কেন দিচ্ছ তুমি? ওরা যে বিয়েতে রাজি না, ওরা তো কখনো আমাকে এসব বলেনি কিছু। কিভাবে বলবে? আরিফ তোমাকে সম্মান করে, তোমার মুখ। নিতু ভাবি তোর স্বাস্থ্য ভাইয়ের সাথে জোর করে বিয়া দিতেছে। দেখ, তোর এসব ফালতু কথা শোনার সময় না আমার কাছে নাই। মাতাল হয়ে উল্টাপাল্টা কথা বলতেছিস, তাই না? শোন, এই ছাদ থেকে নেমে আমার বাসায় ঢুকবি না, আর যদি চলে যেতে ইচ্ছা হয় একদমই বাড়ি থেকে চলে যাবি, আর নাহলে ছাদে বসে থাকবি। শালা মাতাল। শালা বেঈমান বন্ধু, বন্ধুর দুঃখ বোঝে না, কষ্ট বোঝে না, বন্ধু বেঈমান। আপন শুধুমাত্র রানী, তুমি একমাত্র আমার আপন। রানী, তুমি কখন আমার সাথে বেইমানি করবে না। তুমি আসো, আমার কাছে আসো, আমি আবার রাজা হব। কি ব্যাপার, এত রাতে তুমি এখানে ঘুমাওনি? তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? ও, আমি ওই যে মন্টু আছে না, মন্টুর সাথে একটু আড্ডা দিলাম আর কি। চিনি তো দেয়নি। চিনি ছাড়া কি শরবতের মজা আসবে নাকি? চিনিটা নিয়ে আসি। যাবে কোথায়? নিতু বেগম, তোমার জন্য শরবত বানিয়েছি। এই শরবতটা মজা করে খাবে, তারপর কি হবে? অক্কার মা ঠক্কা, আল্লাহর কাছে চলে যাবে। হ্যাঁ, এরপরে সবাই কান্নাকাটি করবে, বুক ভাসাই দিবে। ঠিক সেই সময় আমি কি করব? বেয়ান সাহেব, আমার একটা মেয়ে ছিল, ওটা মরে গেছে। আমার তো আরেকটা মেয়ে আছে। এই সুযোগে গলায় ঝুলিয়ে দেব, প্রস্তাবটা দিয়ে দিব, আবেগে আপ্লুত হয়ে এরাও রাজি হয়ে যাবে। বাস, আর যায় কোথায়? মাইশা এবারের বউ হয়ে যাবে। আর তাছাড়া ওই গ্লাসের ভিতরে ছিল নাকি অন্য কিছু ছিল, আমি আন্দাজে ওকে কিভাবে দোষ দিই বল? আর তাছাড়া নিতু আমার বাবাকে খুব ভালোবাসে, ওই কাজটা করতে পারে না। দেখ আশিক, আমি এমনও দেখেছি যেখানে নিজের মা পরকিয়া করার জন্য তার সন্তানকে খাওয়াতে, সেখানে বৌমা তার শ্বশুরকে খাওয়াবে, সেটা খুবই সাধারণ ব্যাপার। যাই হোক, আঙ্কেল থেকে খাইয়েছে সেটা আমি বের করে ফেলবো। আসামি যেই হোক না কেন আমার হাত থেকে রেহাই পাবে না।
ডাক্তার সাহেব, আমার বাবার কি অবস্থা এখন? রোগীর স্টোমাক ওয়াশ করানো হয়েছে, রোগী খাওয়ার সাথে সাথে আপনারা হসপিটাল নিয়ে এসেছেন। আর রোগীকে আপনারা বমি করানোর চেষ্টা করেননি বলে এ যাত্রায় রোগী বেঁচে গিয়েছে। রোগীকে যদি আপনারা বমি করানোর চেষ্টা করতেন তাহলে রোগীর ফুসফুসে পৌঁছে গিয়ে ক্ষতি হতে পারত। ডক্টর, রোগী এখন কেমন আছে? স্যার বলেছে রোগী এখন বিপদমুক্ত। ডাক্তার সাহেব, আমি কি আমার বাবার সাথে দেখা করতে পারি? না, এখন আপনারা কেউ ওনার সাথে দেখা করতে পারবেন না। 2-1 দিন পরে উনি যদি সুস্থ হয়ে যায় তাহলে ওনাকে আপনারা বাসায় নিয়ে যেতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। এটা আমাদের কর্তব্য ছিল, আমরা জাস্ট আমাদের কর্তব্যটাই পালন করেছি। আশিক শুন, আন্টিকে দেখলাম ভীষণ কান্নাকাটি করছে, তুই আন্টিকে তাড়াতাড়ি খবরটা দে। আর আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি একটু ভিতরে চলুন। শিওর, আসুন। কি কথা? এই বাড়িতে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর পিছনে তোমার কোনো হাত নেই তো? কি কি বললা তুমি? তুমি আমার এত বড় কথা বলতে পারলা? হ্যাঁ, আমি নিতু শ্বশুরকে খাওয়াতে যাব কেন? আমার কি স্বার্থ আছে এখানে? তুমি আমার সম্পর্কে এই কথাটা বলতে পারলা? আহা, রেগে যাচ্ছ কেন? আমি তো শুধু সত্যটা জানার চেষ্টা করছি। তোমার সাথে আমি এতদিন সংসার করছি, তোমাকে তো আমি ভালোভাবে চিনি। খবরদার, একদম ফালতু কথা বলবে না। আচ্ছা, আমি যেসব করেছি তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া একেবারে কথা বলবে না। নিজের মেয়েকে বাঁচানোর জন্য তুমি এখন আমার উপরে দোষ দিচ্ছ। দেখো, এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই। পুলিশ কিন্তু ঠিকই আসামি খুঁজে বের করবে। আর যদি তুমি এই ঘটনার সাথে জড়িত থাকো তাহলে তোমার কঠিন শাস্তি হবে। খবরদার, পুলিশের কথা বললে কিন্তু আমি ভয় পাই না। এসব বলে আমাকে ভয় পাওয়াবে না। আমি আমি কিচ্ছু করি নাই। না করলে তো ভালোই। তুমি যাও তো, আমার চোখের সামনে থেকে সরে যাও। তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা আমার এখন নেই, যাও। ঠিক আছে, নিতুর সাথে মজিদ ভাই আবার আসবে, ভুল ত্রুটি হলে মাফ করে দিয়ে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব কিছু বলবা? খাওয়া দাওয়া করছেন? মহরম মাসের প্রথম রাত্রিতে যদি কোনো ব্যক্তি 8 রাকাত নামাজ এই রূপে আদায় করে যে উহার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পাঠ করিবে, দুই রাকাতে নিয়ত 4 রাকাতে নামাজ পড়িবে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ভালো আছেন? সাহেব, তোর হাতে জোর আছে রে, তোর হাত দুইটা আমার লাগবো। এই গোলামের হাত দিয়ে কি করবে? দূর পাগল, আমি তো তোর ওই হাত দুইটা টাকা দিয়ে কিনবার চাই। সারা জীবন আলম চেয়ারম্যানের গোলামি করলি, বিনিময়ে তুই কি পাইছিস? একটা সোনের ঘরও তুলতে পারস নাই। হুজুরের ঘরেই আমার ঘর। ব্যাক কল একটা। ওই সাহেব, তোর বিয়ে শাদী করতে ইচ্ছা করে না, ঘর সংসার করতে ইচ্ছা করে না, আর তোর যে চেয়ারম্যান হ্যাঁ তখন রাজ্যবিহীন রাজা,
আর যে কোনো মুহূর্তে পটল তুলতে যাইব, তখন তোর কি হইব ভাবছিস একবার? আল্লাহ পাক নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে রাখছেন। হ্যাঁ, তখন রাজ্যবিহীন রাজা, আর যে কোনো মুহূর্তে পটল তুলতে যাইব, তখন তোর কি হইব ভাবছিস একবার? আল্লাহ পাক নিশ্চয়ই কোনো